নমস্কার, নিউজ 18 বাংলা আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি নিউজরুম লাইভ। প্রথমে আমরা যে খবরে চোখ রাখবো তা হলো এয়ারলাইন্সের খবর। লকডাউন কাটিয়ে অবশেষে খুলছে আকাশ। সোমবার থেকে দেশের মধ্যে উড়ান চলাচল শুরু হচ্ছে। বিমানবন্দরে ঢোকা থেকে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত একাধিক নিয়মবিধি মানতে হবে। কি নিয়ম আপনাকে মানতে হবে, কি নিয়ম মানা মাস্ট, সেটাই গাইডলাইন দিয়ে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। কোভিড-19 আতঙ্ক কাটিয়ে আকাশ খুলছে। সোমবার থেকে অন্তর্দেশীয় উড়ান চলাচল শুরু। তবে নিয়মের গেরোয়ে বিমানবন্দর এমনকি বিমান যাত্রাটাও একেবারে অন্যরকম লাগতে পারে। সেটা পছন্দ হোক বা না হোক, ডিজিসি এর নির্দেশিকা মেনেই বিমানে যাতায়াত করতে হবে। কি নিয়ম মানতে হবে যাত্রীদের, এ নিয়ে 3 ধাপে নির্দেশিকা দেওয়া হয়েছে। সবার আগে 4টি শর্ত মাথায় রাখতে হবে। বিমানে উঠতে গেলে সব সময় মাস্ক পরতে হবে। আরোগ্য অ্যাপ চালু রাখতে হবে। কোভিড-19 উপসর্গ থাকলে চলবে না। কন্টেইনমেন্ট জোনের বাসিন্দা না হওয়া। এয়ারপোর্টে ঢুকে গেটে প্রথমবার পরীক্ষা হবে। আরোগ্য অ্যাপের স্ট্যাটাস দেখা হবে। সুস্থতার অঙ্গীকারপত্র দিতে হবে। তারপর কোনো দিকে না তাকিয়ে বোর্ডিং কাউন্টারে স্বাস্থ্য পরীক্ষার জন্য যাবেন যাত্রীরা। পাস নেওয়ার আগে শারীরিক পরীক্ষা হবে। ছাড়পত্র মিললে চেক ইন এরিয়া থেকে বোর্ডিং পাস নেবেন। ট্যাগ ও আইডেন্টিফিকেশন নাম্বার নিজেই ডাউনলোড করবেন। প্রয়োজনে কাগজের স্লিপে পিএনআর নাম্বার লিখে ব্যাগে আটকানো যাবে। লাগেজের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম থাকছে। একটি করে লাগেজ ও চেক ইন ব্যাগ নেওয়া যাবে। সতর্কতা রেখেই সিকিউরিটি চেকিং হবে। বিমান ছাড়ার 1 ঘন্টা আগে সিকিউরিটি চেকিং শেষ করতে হবে। বিমানে ওঠার আগে সেফটি কিট দেবে বিমান সংস্থা। বিমানের ভিতরেও একাধিক নিয়মবিধি। মিলবে না খাবার, ম্যাগাজিন। যাত্রীদের স্যানিটাইজার ব্যবহার করতে হবে। যত সম্ভব কম শৌচাগার ব্যবহারের পরামর্শ। বিমানে ফিরলে কি 14 দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে? এ নিয়ে আগের অবস্থান থেকে সরে এসেছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। রবিবার নতুন নির্দেশিকায় বলা হয়েছে, উপসর্গ না থাকলেও সব যাত্রীরই হোম কোয়ারেন্টাইনে থাকা উচিত। এর মধ্যে উপসর্গ দেখালে কোভিড হাসপাতালে যেতে হবে। অর্থাৎ বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে না। তবে তামিলনাড়ু জানিয়েছে, চেন্নাই বিমানবন্দরে নামলে হোম কোয়ারেন্টাইন মাস্ট। কর্ণাটকও কিছু ক্ষেত্রে যাত্রীদের হোম কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা বিমানবন্দর অবশ্য সোমবারই ঝাঁপ খুলছে না। কলকাতায় 28শে মে থেকে শুরু বিমান চলাচল। আমফানের ধাক্কা সামলাতে প্রশাসন ব্যস্ত, সেই কারণেই এই দেরি। নিউজ 18 বাংলা। বিমানের পর এবারে ট্রেন চলাচলের খবর। 1 জুন থেকে 100 জোড়া যাত্রীবাহী ট্রেন চালাবে রেল। এমনিতেই মালগাড়ি, শ্রমিক স্পেশাল এবং এসি স্পেশাল ট্রেন চলছে। এবারে চালু হবে প্যাসেঞ্জার ট্রেনও। তবে সেক্ষেত্রেও নির্দিষ্ট কিছু গাইডলাইন মেনে চলতে হবে আপনাকে। কি সেই গাইডলাইন, আসুন এক নজরে দেখে নিই। রেলের গাইডলাইনে যা বলা হয়েছে, ট্রেনের সব আসন সংরক্ষিত। এসি, নন এসি এবং জেনারেল কোচ থাকবে। জেনারেল সংরক্ষিত আসনের জন্য বাড়তি ভাড়া নয়। সেকেন্ড সিটিং 2S এর জন্য বাড়তি ভাড়া নয়। শ্রমিক স্পেশাল, এসি স্পেশাল ট্রেনও চলবে। আর কোনো বাড়তি যাত্রীবাহী ট্রেন চলবে না। শহরতলির মধ্যেও কোনো ট্রেন চলবে না। আইআরসিটিসির ওয়েবসাইট এবং এজেন্টের মাধ্যমে টিকিট কাটা যাবে। 22শে মে থেকে ধাপে ধাপে রিজার্ভেশন কাউন্টার খুলবে। টিকিটের চাহিদা দেখে রিজার্ভেশন কাউন্টার খুলবে। সর্বোচ্চ 30 দিন আগে টিকিট বুক করা যাবে। টিকিটে কোটার সুবিধা মিলবে। আর এসি বা ওয়েটিং লিস্ট থাকবে। ওয়েটিং লিস্টের নাম থাকলেও ট্রেনে ওঠা যাবে না। তৎকাল বা প্রিমিয়াম তৎকালের সুবিধা নেই। যাত্রা শুরুর 4 ঘন্টা আগে চার্ট তৈরি হবে। স্টেশনে ঢোকা এবং বেরোনোর জন্য আলাদা গেট।
সামাজিক দূরত্ব বিধি মেনেই চলতে হবে। কনফার্ম টিকিট ছাড়া স্টেশনে ঢোকা যাবে না। যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক, উপসর্গ না থাকলে তবেই ট্রেনে ওঠা যাবে। ট্রেন ছাড়ার 90 মিনিট আগে স্টেশনে আসতে হবে। কনফার্মড টিকিট ছাড়া স্টেশনে ঢোকা যাবে না এবং সব যাত্রীকে মাস্ক পরতে হবে। স্টেশন ও ট্রেনে দূরত্ব বিধি মানতে হবে। ট্রেনে কোনো চাদর বা কম্বল দেওয়া হবে না। গন্তব্যে পৌঁছে স্টেশনে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা হবে। উপসর্গ থাকায় যাত্রা বাতিল হলে টিকিটের টাকাও ফেরত। ট্রেনে টাকা দিয়ে কিনতে হবে জল এবং খাবার। আগে থেকে খাবার বুক করা যাবে না। সীমিত খাবার এবং জল সরবরাহ করবে আইআরসিটিসি। কিছু ট্রেনে খাবার সরবরাহ করবে আইআরসিটিসি। আর এবারে আমফান সংক্রান্ত কিছু খবরে চোখ রাখছি। আবারও দিলীপ ঘোষকে পুলিশের বাধা, এবারে দুই মেদিনীপুরের একাধিক জায়গাতে। আমি সব রাজনৈতিক দলের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ কিছুদিন শান্ত থাকুন, ক্ষান্ত দিন। ইলেকশনের সময় যত পলিটিক্স করেন আমার বিরুদ্ধে করবেন। আপনি যদি স্যার ওখানে যান, 4 দিন হলো মানুষ খেতে পাচ্ছেন, দেখা করার অধিকার নেই মানুষ। শনিবার গড়িয়ায় বাধা, রবিবার দুই মেদিনীপুরে। এদিন সকাল সকাল পূর্ব মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেন দিলীপ ঘোষ। 41 নম্বর জাতীয় সড়ক ধরে নন্দকুমারে ঢোকার আগেই দিলীপ ঘোষকে পুলিশ আটকে দেয়। পুলিশ দাবি করে বিদ্যুৎ জলের দাবিতে পথ অবরোধ চলছে, তাই দিলীপ ঘোষকে বলা হয় তিনি যেন অন্য রাস্তা ধরেন। তখন গাড়ি ঘুরিয়ে হলদিয়া মেচেদা রাজ্য সড়ক ধরে এগোতে থাকে দিলীপ ঘোষের গাড়ি। কয়েক কিলোমিটার যাওয়ার পরে পরমানন্দপুর গ্রামে পৌঁছতেই দিলীপের গাড়ি আটকে দেয় পুলিশ। দাবি করে করোনা ও আমফানের আবহে দিলীপ ঘোষ গ্রামে ঢুকলে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। এ নিয়ে দিলীপ ঘোষের সঙ্গে শুরু হয়ে যায় বচসা। দিলীপ ঘোষ প্রায় 30 মিনিট গাড়িতেই বসে থাকেন। পরিস্থিতি ক্রমেই গরম হচ্ছিল। দিলীপের বিরুদ্ধে অনেকে স্লোগান দিতে শুরু করেন। পাল্টা দিলীপের হয়ে স্লোগান তোলেন তার সঙ্গে বিজেপি কর্মীরা। কিছুক্ষণ পরে গ্রামবাসীরা ভিড় করেন। তাদের মাস্ক বিলি করেন বিজেপি রাজ্য সভাপতি। এরপর তমলুকে গিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠক করেন দিলীপ ঘোষ। সেখান থেকে কোলাঘাট হয়ে 16 নম্বর জাতীয় সড়ক ধরে খড়গপুরের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু টেবরায় পৌঁছানোর আগেই তাকে আটকে দেয় পুলিশ, সঙ্গে খড়গপুরের মহকুমা শাসক। বাড়ি যেতে হয়, আপনি অবশ্যই আপনার বাড়ি যেতে পারেন। ওখানে 14 দিন আপনি বাড়িতে থাকুন। ননসেন্স কোথাকার। একটু স্যার সাইড করুন স্যার। কেন সাইড করব? আপনি আমাকে অ্যারেস্ট করুন হিম্মত থাকলে। প্লিজ একটু সাইড। আমি কোর্টে গিয়ে তার জবাব দেবো। আমি এমপি হিসাবে আমার এলাকায় যেতে পারবো না 2.5 মাস। এটা কি করে? টিএমসির এমপিরা দেব ঘুরে গেছেন পাঁশকুড়া এসে, অন্যান্য ওখানে কালকে মিমি যাদবপুরে 3টে জেলা ঘুরছেন। এরপর নাটক একেবারে চরমে। জাতীয় সড়ক ধরে হাঁটতে শুরু করেন দিলীপ ঘোষ। পিছন পিছন অতিরিক্ত পুলিশ সুপার ও মহকুমা শাসক। আর আমি আইন মেনেছি, তা আমাকে আটকানো হয়েছে। আমি তখন সত্যগ্রহ করছি। আমি এই রোদ্রের মধ্যে হাইওয়ে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি মেদিনীপুরের দিকে। প্রায় 2.5 কিলোমিটার হাঁটার পরে গাড়িতে ওঠেন দিলীপ ঘোষ। খড়গপুর গ্রামীণের চাঙ্গুয়ালে গিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে ঘরোয়া বৈঠক করেন। তারপর বিকেলে চা। তখন দিলীপ ঘোষ ফুরফুরে মেজাজে। এরপর বিকেল 5টা নাগাদ কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। ক্যামেরা সুরজ প্রসাদ গুপ্তা ও প্রদীপ কুমারের সঙ্গে অর্ণব হাজরা ও সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। আর এই অধিকারীগড়ে বারবার বাধা পেয়েও শুভেন্দু অধিকারীকে কিন্তু সার্টিফিকেট দিলীপ ঘোষের। এটা কি কৌশলে শুভেন্দুকে বার্তা? এ নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা। ফের দিলীপ ঘোষকে বাধা,
শনিবার গড়িয়ার পর রবিবার পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় অধিকারী গড়ে বারবার বাধা পেয়েও দিলীপ ঘোষ কিন্তু শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন না, কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রীকে। আমি জানি না কে আছে, শুভেন্দু অধিকারী সিনিয়র পলিটিশিয়ান, দায়িত্ববান মন্ত্রী, তারও হওয়া উচিত যে এভাবে কোনো গণতন্ত্র কোনো রাজ্য চলতে পারে। সরকারের ইন্ধন আছে, উনি তো নয় পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী যে আছেন উনি তো চাকরি করেন সেই মন্ত্রীর হয়ে, তার কি সে আছে? এখানেই থেমে থাকেননি দিলীপ ঘোষ। এই জেলায় এত লোক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, মমতা ব্যানার্জি পূর্ব মেদিনীপুরের নাম নিচ্ছে না, কারণ কি জানি না শুভেন্দুবাবু তার গুরুবুকে আছেন কিনা। দিলীপ ঘোষের এইসব মন্তব্যেই তৈরি হয়েছে জল্পনা। তাহলে কি শুভেন্দু অধিকারীকে কৌশলে বার্তা দিতে চাইলেন বিজেপির রাজ্য সভাপতি? ঘুরিয়ে বোঝাতে চাইলেন শুভেন্দুর জন্য বিজেপির দরজা খোলা? ওসব কথা বাঁকা খেয়ালি। দিলীপ বাবু ছেলে মানুষ, উনি জানেন না, রাজনীতির জ্ঞান ওর নেই। আমি মনে করি যে বাচ্চা ছেলের প্রলাপ ছাড়া অন্য কিছু নেই। আর শুভেন্দু বাবু সম্পর্কে বলুন না বলুন, কোনো সার্টিফিকেট দিলীপ ঘোষের দরকার নেই। শিশির বাবুকে তো জানি আমি, সিনিয়র পলিটিশিয়ান, সব বোঝেন। তার একজন এমএলএ আমার সঙ্গে বসেছিল ডায়াসে, তাকে উনি সাসপেন্ড করে দিয়েছিলেন পার্টি থেকে। তো ওনাদের যে পার্টি, ওখানে সবাই কর্মচারী, আর আমার পার্টিতে আমার সবাই কার্যকর্তা, এই পার্থক্য আছে। সেই জন্য দিদিমণি না চাইলে ওখানে কিছুই হবে না। নন্দীগ্রাম আন্দোলনের সময় থেকেই পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর দাপট। ধীরে ধীরে দুই মেদিনীপুরে তিনিই শেষ কথা, মুকুটহীন সম্রাট। অনেকে বলেন পূর্ব হোক বা পশ্চিম, মেদিনীপুরে শুভেন্দুর কথায় বাঘে গরুতেও একঘাটে জল খায়। কয়েক মাস আগে বিজেপিও টের পেয়েছে উপনির্বাচনের লড়াইয়ে দিলীপ ঘোষের খাস তালুক খড়গপুর সদর ছিনিয়ে নিয়েছেন শুভেন্দু অধিকারী। এবার সেই শুভেন্দুকে কি নিজেদের দিকে টানতে মরিয়া বিজেপি? তাই কি কৌশলে বার্তা দেওয়ার চেষ্টা করলেন দিলীপ ঘোষ? তৈরি হয়েছে জল্পনা। নিউজ 18 বাংলা। আমফানের পর প্রত্যন্ত এলাকার ঠিক কি অবস্থা তার প্রত্যেকটা মুহূর্তের খবর আমরা আপনাদের সামনে তুলে আনছি। যেমন সন্দেশখালীর বড়খুঁটি গ্রাম, যার গায়ে এখনো আয়লার ক্ষত রয়েছে, আর তার উপরে আমফানের ধাক্কাতে লন্ডভন্ড গ্রামের, ততোধিক লন্ডভন্ড গ্রামের জনজীবন। সব হারিয়ে নদী পারে এখন শুধুই হাহাকার। আমফানের পরে সন্দেশখালীর প্রত্যন্ত গ্রামে নিউজ 18 বাংলার প্রতিনিধি পৌঁছে গিয়েছিল। সন্দেশখালী এখন কেমন রয়েছে আমফানের প্রভাবের পর, তা দেখতে আমি এবং আমার চিত্র সাংবাদিক সুদীপ গুচাই এখন সন্দেশখালীর উদ্দেশ্যেই যাত্রা শুরু করেছে। নৌকা যত এগিয়েছে ততই দুধারে স্পষ্ট হচ্ছে ধ্বংসের ছবি। আমফান তছনছ করে দিয়ে গেছে সব কিছু। নদী এখনো ধুসছে, দুকুল উপচে জল ধাক্কা মারছে পারে। মুখ থুবড়ে পড়েছে দূরের মাটির বাড়িগুলো। ক্ষয়ক্ষতি হয়নি, ঝড়ের দিনে এখানে থাকতে পারিনি আমরা। ওই পাশের বাড়ি ভেড়ির ধারে একটা নাপচাদের বাড়ি, ওখানেই ছিলাম বাল বাচ্চা নিয়ে। আর জিনিসপত্র আমাদের সব চলে গেছে ঘর থেকে। আয়লা ঝড়েও এত ক্ষয়ক্ষতি হয়নি। সন্দেশখালীর বড়কুঠি গ্রাম যেন এক বিচ্ছিন্ন দ্বীপ। ভাঙা ঘর, উড়ে গেছে চাল, ছিন্ন ভিন্ন রোজকার চেনা সংসার। একবেলা পেট ভরানোই যেখানে যুদ্ধ, সেখানে লেখাপড়ার চিন্তা তো বিলাসিতা মাত্র, বলছেন সদ্য মাধ্যমিক দেওয়া সুজাতা। আমার তো ইচ্ছা আছে পড়াশোনা করার, কিন্তু বাবা গরিব মানুষ, কি করে পড়াবে, এই জন্যই তো পিছিয়ে আছি। এই গ্রামের যারা বাসিন্দা তারা কোথায় থাকবেন, কিভাবে থাকবেন, তা তাদের জানা নেই। শুধু তাই নয়, গত কয়েকদিন ধরে তারা কোনো ত্রাণও পাচ্ছেন না। দুবেলা খাবারটুকু নেই তাদের কাছে। ত্রাণ পৌঁছয়নি এখনো। ঘরে যা কিছু ছিল ঝড় নিয়ে গেছে সব। এক পেটে খিদে নিয়ে ভাঙা ভিটে আগলে সাহায্যের প্রত্যাশী বড়কুঠি। আমফানের পর এই প্রথমবার গ্রামের বাইরের কোনো মানুষের মুখ দেখল বড়কুঠি। ঝড়ে সব পড়ে গেছে। তো সরকার থেকে ত্রাণ পাচ্ছেন? কিছু পাচ্ছি না। খাচ্ছেন, খাওয়া দাওয়া করছেন কি করে? কেউ দিচ্ছে না কিছু খেতে আমাদের। ধ্বংসস্তূপের মধ্যেই এখন
জীবনে ফেরার মরিয়া চেষ্টা, হয়তো ত্রাণও মিলবে, কিন্তু আমফানের ক্ষত আজীবন যন্ত্রণা দেবে, জানি বরকঠে। সন্দেশখালী থেকে ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। ঘর তো জলে ভেসেই গেছে, সামান্য যা চাষের জমি তাও এখন জলমগ্ন। অতএব নৌকোতেই আশ্রয় খুঁজছেন গোসাবা ব্লকের উত্তর রাঙাবেলিয়ার বাসিন্দারা। পানীয় জল আনতে যেতে হচ্ছে দূরের কোনো গ্রামে। প্রতি মুহূর্তে এখানেও বেঁচে থাকার লড়াই। নদীর ধারে গ্রাম, জোয়ার ভাটার সঙ্গে জড়িয়ে জীবন। আয়লা হোক বা ভয়ঙ্কর আমফান, নদী রেয়াত করে না গোসাবার উত্তর রাঙাবেলিয়াকে। নদীর জলে ভেসে যায় ঘরবাড়ি, সংসার, জমি। এই যে নদী, এই নদী আর এই যে রাঙাবেলিয়ার উত্তর রাঙাবেলিয়ার যে গ্রাম, বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় ডুবে গেছে। মাঠ থেকে আরম্ভ করে সমস্ত কিছু, পুকুর থেকে আরম্ভ করে সমস্ত কিছু এক হয়ে গেছে। হ্যাঁ, নৌকা আশ্রয় নিয়েছি, আমাদের কোনো আশ্রয় নেই, কোনো আমরা পরিষেবা ভালো পাচ্ছি না। বুধবার বিকেল থেকে ঘর ছাড়া, কোনটা জমি কোনটা নদী বোঝা দায়। নদীর নোনা জলে ভাসছে গ্রামকে গ্রাম। দুর্বল নদী বাঁধ নিয়ে দীর্ঘদিনের অভিযোগ স্থানীয়দের। এখন নৌকাতেই অস্থায়ী সংসার রাঙাবেলিয়ার বাসিন্দাদের। আমরা খাবো কি? আমাদের এমনি খাওয়া হয় না, জলের উপরে বেঁচে আছি, জল খেয়ে। আজ অবধি একটা ঘর দেখো আমরা খেতে পাইনি, আজকে 4-5 দিন ঝড় হওয়ার খাইছি। 500-র উপরে বাড়ি জলমগ্ন হয়ে আছে। কোনো সরকারি কোনো আমরা পাই না, একটা মুড়ির প্যাকেটও আছে, কোনো সরকারি আমরা কোনো কিছু পাই। পুকুরে স্নানের জল, পানীয় জল সবই নোনা। নৌকায় দূরের কোনো গ্রাম থেকে নিয়ে আসতে হচ্ছে পানীয় জল। অভিযোগ স্বীকার করে নিচ্ছেন স্থানীয় পঞ্চায়েত নেতা। এখনো পর্যন্ত নদীর বাঁধ আমরা বাঁধতে পারিনি, এখনো 2 দিন লাগবে বাঁধতে গেলে। পাইপ লাইনের মাধ্যমে টোটাল জলটাই আমাদের ব্যবহার করতে হয়, কিন্তু কারেন্ট না থাকার জন্য আমরা জলটা সাধারণ মানুষকে দিতে পারছি না। একটু খাবার, একটু জল আর একটা মাথা গোঁজার ঠাঁই, এখন এইটুকুই চায় উত্তর রাঙাবেলিয়া। গোসাবা থেকে ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে শঙ্কু সাঁতরা, অনুপ বিশ্বাস ও অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। গোসাবায় বাঁধ মেরামতিতে হাত লাগালেন তৃণমূল বিধায়ক। মাথায় গামছা বেঁধে লুঙ্গি পরে গ্রামবাসীদের সঙ্গে মাটি ফেললেন বিধায়ক জয়ন্ত নস্কর। দুঃসময়ে প্রবীণ বিধায়ককে পাশে পেয়ে খুশি গোসাবা। মাথায় গামছা বাঁধা, কোমরে জড়ানো লুঙ্গি, বৃদ্ধ হাতে বাঁধের উপর এক নাগারে মাটি ফেলে চলেছে। রবিবার গ্রামবাসীদের সঙ্গে নদী বাঁধ মেরামতিতে হাত লাগালেন গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর। বুধবার আমফানের তাণ্ডব দেখেছে দক্ষিণ 24 পরগনার গোসাবা। বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে রায়মঙ্গল নদীর বাঁধ। হু হু করে জল ঢুকে পড়েছে পুইচালি, কালীতলা, হরিতলা, আমতলি গ্রামগুলিতে। এখনো জলমগ্ন গোসাবার বেশিরভাগ এলাকা। বিপর্যয়ে গ্রামবাসীর পাশে দাঁড়ালেন প্রবীণ বিধায়ক। গ্রামের মানুষ যারা বাদ দিচ্ছে, আমরা তাদের উৎসাহ দেওয়ার জন্য আমি নিজেই তাদের পাশে গিয়ে আমিও তাদের সঙ্গে মাটি কাটলাম এবং তাদেরকে বললাম যে আমরা তোমার পাশে আছি, এই সরকার তোমাদের পাশে আছে, তোমাদের হতাশ হওয়ার কিছু নেই। ক্ষতি যা হয়েছে এই সরকার একদম সম্পূর্ণ সেটা দেখবে, তোমাদের পাশে এই সরকার আছে, চিন্তা করো না। সেই জন্য তাদের সঙ্গে আমি নিজেও হাত লাগিয়েছি। আমি তো কৃষক পরিবারের ছেলে, এ তো কাটতে আমি অভ্যস্ত। দুঃসময়ে বিধায়ককে পাশে পেয়ে খুশি গ্রামবাসী। মাঝে মধ্যে আমাদের কাছে আসেন, এসে এইভাবে আমাদেরকে সাহায্য করেন, আরো করছেন, আরো আগামী দিনে করবেন এই আশা রেখে, এবং আমাদেরকে সাহায্যের হাত যেন বাড়িয়ে দেয় যদি আমরা কোনো পরবর্তী সময়ে বা এরকম বিপর্যয় মুখে দাঁড়িয়ে, এবং আমাদের আর্থিক বা যে কোনো সহায়তা যদি খুব করেন তো খুব ভালো। আমফান আসার আগে থেকেই প্রস্তুতি শুরু করে দেন জয়ন্ত নস্কর। এলাকায় ত্রাণ শিবিরের বন্দোবস্ত করেন। বুধবারের তাণ্ডবের পরেও বারে বারে প্রত্যন্ত এলাকায় ছুটে যান। ভিটে হারিয়ে অসংখ্য মানুষ যখন অস্থায়ী বাঁধের উপর আশ্রয় নিয়েছিলেন, তখন বিধায়কই তাদের গিয়ে উদ্ধার করেন। আগামী দিনেও এভাবে পাশে থাকবেন বিধায়ক জয়ন্ত নস্কর, আশাবাদী গোসাবা। নিউজ 18 বাংলা। এবার
এবার একটু কলকাতার ছবিটা আপনাদের সামনে তুলে ধরি। আমফানের 4 দিন পরেও কলকাতার বিস্তীর্ণ এলাকাতে এখনো বিদ্যুৎ কিন্তু ফেরেনি। প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ অবরোধ চলছেই। বিদ্যুতের দাবিতে শহর জুড়ে রাস্তা অবরোধ করছেন ক্ষুব্ধ নাগরিকরা। পার্সোনালি সিএসসি মালিক সঞ্জীব গোয়েঙ্কার সাথে অনেকবার কথা বলেছি কাল থেকে, এবং তারা আমাদের কাছে বলেছে হ্যাঁ আমাদের একটু প্রবলেম হয়েছে, তার কারণ আমাদের ম্যান পাওয়ারটা নেই, তারা বাইরে চলে গেছে। তা সত্ত্বেও আমরা বলেছি কোনো কথা শুনতে চাই না, ইমিডিয়েট ওটা রেস্টোর করতে হবে। আমফানের তাণ্ডবের পর 4 দিন কেটে গিয়েছে, এখনো অন্ধকারে ডুবে কলকাতার বিস্তীর্ণ এলাকা, তাই মিলছে না খাবার জলও। প্রতিবাদে রাস্তায় নেমে আসছেন ক্ষুব্ধ জনতা। নেতাজিনগর মোড়, বাঘাযতীন বাজার, বাইপাসের সাপুইপাড়া, কোথাও পুরসভা সিইএসসির বিরুদ্ধে বিক্ষোভ, কোথাও রাস্তা আটকে অবরোধ, সর্বত্র একই ছবি। অনেক অসুস্থ রোগী আছে, 80 বছরের অনেক মানুষ আছে, ক্যান্সার পেশেন্ট আছে, ডায়ালিসিস চলছে, এরকম মানুষ আছে। বিভিন্ন জায়গায় সামান্য কিছু হয়েছে সেইখানে সিএসসি যাচ্ছে, অথচ এইটা একটা ইম্পর্টেন্ট জায়গা, সবচেয়ে বড় জায়গা, এখানে সিএসসি এখন পর্যন্ত সিএসসি কেউ আসেনি, ওরা লোকের দেখাই নেই। বড়বাবু এসেছিলেন, উনি বললেন আমাদের সমস্ত কাজ করে দেবেন, তা সত্ত্বেও ওনাদের পরিষেবা পেলাম না। আমফানের তাণ্ডবের পর থেকেই জল বিদ্যুৎহীন শহরের বিস্তীর্ণ এলাকা। 4 দিন আঁধারে ধৈর্যের বাঁধ ভাঙছে কলকাতার। নিউজ 18 বাংলা। শহর জুড়ে জনরোষের মুখে ব্যর্থতা মেনে নিল সিইএসসি। মঙ্গলবারের মধ্যে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার আশ্বাসও দিল, কিন্তু পরিষেবা স্বাভাবিক করতে 1 সপ্তাহ লাগছে কেন? প্রশ্ন তুলছেন জল বিদ্যুৎহীন ক্ষুব্ধ শহরবাসী। এখনো আধারে কলকাতার বিস্তীর্ণ এলাকা, জনরোষের মুখে ব্যর্থতা স্বীকার সিইএসসির। আমফানে 4 দিনের মাথায় ছন্দে ফেরার পথে কলকাতা। শহরের অনেক জায়গাতেই ফিরল বিদ্যুৎ, তবে এখনো সব জায়গাতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি। এই পরিস্থিতিতে ব্যর্থতা মেনে নিল সিইএসসি, জানালো মঙ্গলবারের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। রেস্টোর করতে পারিনি সিইএসসি, তো এটা তো সত্যি ঘটনা। আমরা একসঙ্গে এত ফল্ট করতে পারিনি, সেটা যেমন একটা লোকের সমস্যা ছিল, সেটা একটা কথা, অনেক ফল্ট এসছে, এটা একটা কথা, কিছু জায়গায় মুভমেন্টের অসুবিধা হয়েছে, এটা আর একটা কথা। আমরা এখনো আশাবাদী একদম যে মঙ্গলবারের মধ্যে আমরা একটা ভালো পজিশনে পৌঁছে যাব। ব্যর্থতা যেমন মেনে নিয়েছে, তেমনি অনেক অজুহাতও খাড়া করেছে সিইএসসি, যা কোনোভাবেই মানতে রাজি নয় রাজনৈতিক মহল। সিইএসসি বলছে লকডাউনের জেরে অনেক কর্মীকে কাজে লাগানো যায়নি, তাই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে সমস্যা হয়েছে। যদিও এই যুক্তি মানতে নারাজ অনেকে, কারণ আমফানের মতো ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের পূর্বাভাস থাকা সত্ত্বেও সিইএসসি আগে থেকে ব্যবস্থা নেয়নি কেন? লকডাউনে তো জরুরি পরিষেবায় ছাড়, তাহলে কেন কর্মীদের আগে থেকে নিয়ে আসেনি সিইএসসি? সতর্ক বার্তা থাকা সত্ত্বেও আদৌ কি তারা যথেষ্ট সতর্ক ছিল? লকডাউন বা কর্মী কম থাকায় সিইএসসি কি বিল নেওয়া বন্ধ করে দিয়েছে? তাহলে পরিষেবা দেওয়ার সময় কেন এমন গাফিলতি? সিএসসির জন্যে মানুষের অসুবিধা হয়েছে। মুখ্যমন্ত্রী তাই নিজেই কালকে ছুটে গেছিলেন সিএসসি অফিসে। সিএসসি আজকে নবান্নকে জানিয়েছে যে 50%-এর ওপরে জায়গায় নর্মালসি এসছে, আরও কিছু জায়গায় রাত পর্যন্ত এসে যাবে। সিএসসি যে কথাটা বলছিল গাছ কাটার জন্যে লাইট আসছে না, এটা ঠিক নয়, বরং কিছু জায়গায় লাইভ কেবল ছিল বলে আমরা গাছ কাটতে দেরি হয়েছে। মানুষের বিক্ষোভ এটা কি অস্বাভাবিক? না। এই যে অ্যাডেড এলাকায় সিইএসসি বেশিরভাগ ক্ষেত্রেই ওভারহেড লাইন পড়ে গেছে। কোনোদিন কখনো হয়েছে 5 দিন সময় লাগলো? মানুষের বিক্ষোভ তো স্বাভাবিক। 4 দিন 5 দিন ধরে যদি কারেন্ট না থাকে, যদি জল না থাকে, মানুষগুলো তো নাগরিক। দীর্ঘদিন ধরেই কলকাতার বিদ্যুতের বাজারে একচেটিয়া রাজত্ব সিইএসসির। সিইএসসির ইউনিট প্রতি বিদ্যুতের মাশুলও পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের চেয়ে বেশি। এই পরিস্থিতিতে কোন অজুহাতে পরিষেবা স্বাভাবিক করতে 7 দিন সময় লাগাচ্ছে সিইএসসি? প্রশ্ন তুলছেন ক্ষুব্ধ কলকাতাবাসী। নিউজ 18 বাংলা। করোনা এবং আমফান তছনছ করে দিয়েছে জীবন। খুশির ঈদের আগে তাই মন খারাপ।
দোকান খুললেও ক্রেতা নেই। জমজমার ধর্মতলা আজ অনেকটাই ফাঁকা। মন খারাপ বিক্রেতাদেরও। 2 মাস বন্ধ রাখার পর দোকান খুলেছিলেন অনেক ব্যবসায়ী। যেহেতু রাত পোহালেই ঈদ, ব্যবসার আশায়। কিন্তু কি অবস্থা দোকানে আমরা দেখতে পাচ্ছি, কোনো খরিদ্দার নেই, ক্রেতা নেই। শুধুমাত্র বিক্রেতারা নিজেদের পসরা সাজিয়ে বসে রয়েছেন, কিন্তু কোনো ক্রেতাকে দেখা পাওয়া যাচ্ছে না। অন্য বছরে তো আমাদের ঠিকই থাকে, কিন্তু এইবার তো কিচ্ছু নেই। আর তাও বৃষ্টির জন্য বেশি চিন্তা হলো। চলো 2 মাস ঘরেও ছিলাম, বাড়িতে ছিলাম, দেখে আসি দোকানে কি অবস্থা আছে না আছে। অনেক ভিজে গেছে, মালটা তো অনেক ভিজে গেছে, মানে দেখতেই পাচ্ছেন বাইরে সব শুকিয়ে রেখেছি, পয়েন্ট আছে। 2 মাস পর দোকান খুলেছিলেন, কিন্তু গতবার এই সময় ঈদের বাজার জমজমাট ছিল। রাত 1টা পর্যন্ত কেনাবেচা চলতো, কিন্তু এবারে একেবারে ছবিটা পুরোপুরি বদলে গিয়েছে। ক্যামেরায় সমীরণ বিশ্বাসের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা।